সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন। 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি? ইউনূস রাষ্ট্রপতির জায়গায় যাবে, ছুপ্পু সাহেব সরে গেলে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে বসাবে। এটা বিশ্বাসযোগ্য হবে তখনই যখন আপনারা দেখবেন প্রধানমন্ত্রী তার দলের পদটা ছাইরা দিছে, বিএনপির পদটা ছাইরা দিছে, তখনই বুঝবেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হইতে যাইতেছে। কারণ ওই সংস্কারের মধ্যে ওইটা ছিল তো যে আপনি দলের প্রধান থাকতে পারবেন না, আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, দলের প্রধানমন্ত্রী না। এই সংস্কারটা তো আগে হইতে হবে, তারপরে ডক্টর ইউনূস ওই চেয়ারে যায় বসতে পারে। আর ওই চেয়ারে যাওয়া বসার আগে তো দেখতে হবে দুই দলের পরিবর্তনটা কি, আওয়ামী লীগ কেমন আর বিএনপি কেমন। দুজনের চরিত্র যদি একই রকম থাকে তাহলে কি উনি ওইখানে যাবে? নিশ্চয়ই যাবে না। বিএনপি সরকারের 100 দিনে খুন হয়েছেন 605 জন, নির্যাতনের শিকার 3500 নারী শিশু, বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। তেলাপোকার দৌড়েই কি তবে গতি হারাতে যাচ্ছেন নরেন্দ্র মোদী? সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির পথে ঘাটে তরুণদের আকস্মিক বিক্ষোভ আর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা দেখে জনমনে এই প্রশ্নই জোরালো হয়ে উঠেছে। ককরোচ জনতা পার্টি, একসময় যাদের ব্যঙ্গ করে তেলাপোকা বলা হয়েছিল, তারা এখন ভারতের রাজপথে প্রতিবাদের নতুন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনলাইন স্যাটায়ার আন্দোলন হিসেবে জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপি এখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যেন সরকার বিরোধী ক্ষোভের মুখ হয়ে উঠেছে। দর্শক, বিএনপি সরকারের 100 দিনে 605টি খুন, যা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং কি রাজনৈতিক পাড়ায় তুমুল আকারে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। দর্শক শ্রোতা, যার কারণে অনেকেই অলরেডি বলাবলি করছে যে বিএনপি সরকার হয়তো দেশ চালাতে ব্যর্থ। যদি তাই না হতো তাহলে কেন মাত্র 100 দিনে 605 জন খুন হতে হলো এই সোনার বাংলাদেশে? দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, আমরা সকাল হলেই যখন ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, সবসময় আমরা একটা নিউজ দেখতে পাই, ছোট ছোট বাচ্চারা ধর্ষণ, ছোট ছোট বাচ্চারা বলাৎকার, তারপরে বাবার হাতে ছেলে খুন, ছেলের হাতে বাবা খুন, তারপরে অমুক নেতা খুন। এই যে একের পর এক কিন্তু মৃত্যুর সংবাদ আমরা প্রতিনিয়ত শুনতেই থাকি। তো দেখেন, দেশের ভিতরে যত অরাজকতা হবে তার দায়ভার কিন্তু সরকারকেই নিতে হয়। কেননা একটা সরকার হলো দেশের প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী। প্রধান মানে হলো সবার উপরে তিনি। এখন একটা পরিবারে যে প্রধান থাকে, ওই পরিবারের ভিতরে যদি কোনো কিছু উলটপালট হয়, অর্থাৎ পরিবারের লোকেরা যদি ঠিকঠাক মতো চলাফেরা না করে, তাহলে কিন্তু পরিবারের প্রধান যিনি থাকে, যিনি দায়িত্বে প্রধান থাকে, তার উপরে কিন্তু সব দোষ এসে চাপে। কেননা সবাই বলাবলি শুরু করে যে পরিবারের প্রধান হয়তো ঠিক নয়, যার কারণে এই পরিবারটি ঠিকঠাক মতো চলছে না। ঠিক তেমনি ভাবে একটা রাষ্ট্রের প্রধান হলো প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রে এলোমেলো হয়ে যায় তখন সব চাপ কিন্তু প্রধানমন্ত্রীকে সহ্য করতে হয়। তো বিএনপি সরকার মাত্র 100 দিনের সরকার, নতুন সরকার, কিন্তু এর ভিতরেই কত অরাজকতা সৃষ্টি হয়েছে যেটা তুলে ধরার চেষ্টা করছে বিরোধী দলীয় নেতাকর্মীরা। বিরোধী দলের কাজই হলো বিরোধিতা করা, অর্থাৎ সরকার দলীয় যারা রয়েছে তাদের উল্টাপাল্টা যেগুলো কাজ সেগুলো ধরিয়ে দেওয়া। যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা, যদিও এক সময় বিএনপি মনোনীত একজন প্রার্থী ছিল ও বিএনপির এমপি ছিল আওয়ামী লীগ থাকাকালীন, এখন কিন্তু তিনি বর্তমানে বিএনপিতে নেই, তিনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করেছিল, বিজয়ী হয়েছে। সংসদে কিন্তু বিএনপির যত ভুল আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছে। এক কথায় বলতে গেলে ব্যারিস্টার রুমিন ফারহানা একজন সত্যবাদী এবং হক কথা বলা পছন্দ করে। বিগত দিনে আমরা আওয়ামী লীগের আমলে সংসদে দাঁড়িয়ে, শেখ হাসিনার আমলে সংসদে দাঁড়িয়ে হাত উঁচু করে যখন কথা বলেছে, তখনই আমরা সেটা ব্যারিস্টার রুমিন ফারহানার মাধ্যমে বুঝতে পেরেছি যে আসলে তিনি কোন ধরনের মানুষ। যাই হোক দর্শক শ্রোতা, আসলে কথা না বাড়াই, আরেকটা সংবাদ আছে আপনাদের জন্য। আমাদের পাশের দাদা বাবুদের দেশ, নরেন্দ্র মোদীর দেশ, সেখানকার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেও বিপদে পড়েছে, তাও আবার তেলাপোকার মাধ্যমে। অর্থাৎ তেলাপোকা নামে একটা সংগঠন রয়েছে, ককরোচ, সেই ককরোচ পার্টি, অর্থাৎ তেলাপোকা একটা সংগঠন। সেই তেলাপোকাই মনে করেন যে নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিয়েছে। সেই তেলাপোকার দল নরেন্দ্র মোদীর ক্ষমতার চেয়ার ধরে টান মেরেছে, যার কারণে নরেন্দ্র মোদী কিন্তু ভাই বিপদে আছে এই তেলাপোকার কারণে। তেলাপোকা, বুঝতে পারছেন ভাই, এমন একটা নাম দিচ্ছে তেলাপোকা পার্টি। যাই হোক দর্শক শ্রোতা, কথা না বাড়াই, মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। তাইলে আওয়ামী লীগ এখন যেটা করতেছে, যারা ক্ষমতায় আছে, যারা সরকারে আছে, তাদেরকে ধরে পিটাই দিতেছে। এরকম সাহস তো দেখাইতে পারে নাই গত 18 মাস। একটু কল্পনা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন তো এরকম হয়েছে। কারণ একটা ভয় কাজ করছে। ভয়টা কিসের?
ডক্টর ইউনূসের তো কোনো দল ছিল না, যেমন তারেক রহমান সাহেবের যত বড় দল বা শেখ হাসিনার যত বড় দল, উনার তো কোনো দল ছিল না। একটা দল গঠন করছে যার নাম দিয়েছিলাম আমরা কিংস পার্টি, এনসিপি, সেটা তো অনেক পরে। ডক্টর ইউনূসের পিছনে তো এই আওয়ামী লীগের মতো বিএনপির মতো দলের কেউ ছিল না। তারপরেও কেন ভয় পাইছে? কারণ কি ছিল? দল ছিল। ভয়টা পাইছে কেন জানেন? এই যে সবাই বইলা বেড়ায় না তৎকালীন সরকার ছিল মৌলবাদী সরকার। ডক্টর ইউনূসের পিছনে দল না থাকলেও তার একটা ট্যাগ ছিল, কিন্তু সেটা কি? মৌলবাদী সরকার। পার্শ্ববর্তী দেশের মিডিয়া সারাদিন চিল্লাইতো মৌলবাদী মৌলবাদী। কেন মৌলবাদী বলতো? কারণ সবাই মনে করতো এনসিপি তো আছেই, জামাত ইসলাম আছে, ছাত্র শিবির আছে, তার মানে কি জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তারা ডক্টর ইউনূসের পিছনে আছে। এই আছেটা প্রমাণ হয়েছে কোন দিন জানেন? প্রথম এই সচিবালয়ের মধ্যে যায় আনসাররা যখন বিদ্রোহ ঘোষণা করলো, পুলিশ সরাইতে পারতেছিল না। তারপরে কিন্তু এই যে এনসিপি বা এই ছাত্র শিবির এই দলটা যায় কিন্তু ওই আনসার বিদ্রোহীদেরকে ওইখান থেকে তাড়াইছে, একদম বাইরে বাইরে খেদাইছে। তার মানে কি এই ক্ষমতাটা তার ছিল, যার জন্য একটা ভয় কাজ করতো। এখন কেন তাহলে ভয় কাজ করে না? এখন তো নির্বাচিত সরকার, সবাই তো বলছে নির্বাচিত সরকার আসলে ডক্টর ইউনূসের আমলে যেটুকু অশান্তি ছিল ওই অশান্তি ধুইয়া মুছা চলে যাবে। নতুন সরকার আসলেই, নতুন সরকার তো আসলো, নির্বাচিত সরকার তো আসলো, তারপরে কেন আজকে এই অবস্থা কিন্তু আগের চেয়ে অনেক খারাপ। এটা আপনারা নিশ্চয়ই স্বীকার যাবেন, সোশ্যাল মিডিয়ায় গেলেই বোঝা যায় চারিদিকে বিভিন্ন রকম অঘটন ঘটতেছে। কিন্তু নোয়াখালীতে যেটা ঘটলো এটা কিন্তু শুভ লক্ষণ না। এটা একটা অন্যরকম বার্তা দিয়ে দিল কিন্তু, কারণ তারা কারে পিটাইছে? যারা সরকারে আছে তাদেরকে পিটাইছে। ওইখানে কিন্তু পুলিশ ছিল, র্যাবও ছিল নিশ্চয়ই, কিন্তু কেউ তো কাউকে বাঁচাইতে পারলো না। আর ঘটনাগুলো ঘটা শুরু হলো কখন থেকে? ঈদের পর থেকে। ওই যে একটা টাইমে আমরা শুনতাম না ঈদের পরেই আন্দোলন হবে, সেটা নিয়ে অনেক ট্রল হইতো, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেটা ভুল প্রমাণ করে দিল। তারা ঈদের পরে সত্যি সত্যি চারিদিকেই মাঠে নাইমা গেছে, জয় বাংলা স্লোগান দিতেছে। জয় বাংলা স্লোগানটা দিয়ে কিন্তু এই দেশের স্বাধীনতা হয়েছে। আমি স্বাধীনতা দেখছি, যত মুক্তিযোদ্ধা ছিল তাদের মুখে ওই একটা স্লোগান ছিল জয় বাংলা। আজকে কিন্তু জয় বাংলা বললে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাই দেওয়া হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন, কেন আপনারা হ্যান্ডকাপ লাগাবেন? কেন জয় বাংলা বলতে দিবেন না? এই সংবিধানে তো জয় বাংলা আছে, আপনারা তো এই সংবিধান মাইনেই চলতেছেন। আর যারা আওয়ামী লীগ করে তারা কেন রাস্তায় নামতে পারবে না? কারণ তাদের রাষ্ট্রপতি নিয়েই তো আপনারা দেশ চালাইতেছেন। মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপ্পু কাদের রাষ্ট্রপতি? আওয়ামী লীগের রাষ্ট্রপতি। তাদের মাথা তো রয়ে গেছে, আসল মাথাটা রয়ে গেছে, যার জন্য তারা তো রাস্তায় নামতেই পারে। তারা তো সংবিধানের ভিতর দিয়েই চলতেছে। আবার এদিকেও শোনা যাচ্ছে ডক্টর ইউনূস রাষ্ট্রপতির জায়গায় যাবে। ছুপ্পু সাহেব সইরা গেলে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে বসাবে। এটা বিশ্বাসযোগ্য হবে তখনই যখন আপনারা দেখবেন প্রধানমন্ত্রী তার দলের পদটা ছাইরা দিছে, বিএনপির পদটা ছাইরা দিছে, তখনই বুঝবেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হইতে যাইতেছে। কারণ ওই সংস্কারের মধ্যে ওইটা ছিল তো যে আপনি দলের প্রধান থাকতে পারবেন না, আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, দলের প্রধানমন্ত্রী না। এই সংস্কারটা তো আগে হইতে হবে, তারপরে ডক্টর ইউনূস ওই চেয়ারে যায় বসতে পারে। আর ওই চেয়ারে যাওয়া বসার আগে তো দেখতে হবে দুই দলের পরিবর্তনটা কি, আওয়ামী লীগ কেমন আর বিএনপি কেমন। দুজনের চরিত্র যদি একই রকম থাকে তাহলে কি উনি ওইখানে যাবে? নিশ্চয়ই যাবে না। আলাদা করতে হবে। আমরা কি আলাদা করতে পারতেছি? নিশ্চয়ই আলাদা করতে পারতেছি না। আলাদা কেন করতে পারতেছি না? আমরা ক্ষমতায় আইসাই কিন্তু শুরু করলাম এই যে এরা রাজাকার, এরা আলবদর, এরাই এই দেশের সমস্ত ক্ষতির কারণ, এরাই। আর আমরা কোন দিকে আঙুল তুললাম? ওই যে এনসিপি, কিংস পার্টি, ডক্টর ইউনূসের উপরে যারা রাগ, যাদের ক্ষোভ, তারা কিন্তু এনসিপিকে দেখতে পারে না। ওই তাদের নিয়ে আমরা কইরা রইলাম। এই যে ভিতরের কোন্দলটা আরম্ভ হলো না, এইটারই সুযোগ নিয়ে নিল আপা। হ্যাঁ, আপা কিন্তু ইশারা দিয়ে দিল, এইটাই সুযোগ। নাইমা পর রাস্তায়, ঈদের পর নাইমা পড়লো। ঈদের আগেও নামছে, ঈদের পরও নামছে, আগামীতে আরো ভয়াবহভাবে নামবে। তো থামাইতে পারবেন না তো। কারণ কি জানেন? জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, ছাত্র শিবির ছিল, এনসিপি ছিল, সাধারণ জনগণ ছিল, যারা জুলাইয়ের সাথে একসাথে জড়িত ছিল, তারা আজকে ভাগাভাগি হয়ে গেল। নিজেদের মধ্যে গন্ডগোল, তো নিজেরা গন্ডগোল করতেছে, কিন্তু যার জন্য আওয়ামী লীগ রাস্তায় নাইমা করছে। এই যে নোয়াখালীতে দেখেন শেষ পর্যন্ত কি ঘটলো, এই মারামারির মধ্যে কিন্তু জামাত আইসা সহযোগিতা করলো। কার সঙ্গে দাঁড়াইলো? বিএনপির সঙ্গে দাঁড়াইলো, ছাত্র দলের সাথে দাঁড়াইলো। তো বিপদে কাজে লাগলো কে? কারা পাশে দাঁড়াইলো? যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন তাদের কি তো কাজে লাগলো? ডক্টর ইউনূসকে তো আপনাদের কাজে লাগছে। হ্যাঁ, বিএনপির কাজে লাগছে। তো বিএনপির এটা অহংকার তো, তাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সভাপতি হয়ে গেছে। এটা তাদের অহংকার না? নিশ্চয়ই অহংকার। আর আমরা কি বলি? এ হচ্ছে গিয়ে একজন সুদখোর, এই বাংলাদেশের বেচা দিয়ে গেছে, এই বাংলাদেশের যে সর্বনাশ করে দিয়ে গেছে, আগামী 100 বছরও নাকি সেটা পূরণ হবে না। কারণ ওই যে আমেরিকার সাথে হাত মিলাইছে, ওই যে একটা চুক্তি করছে। ভাই ব্রাদার, জীবনে জিততে হইলে না কখনো কখনো হারতে হয়। হ্যাঁ, আপনি যদি না হারতে শিখেন তাহলে জীবনেও জিততে পারবেন না। দেখেন শেখ হাসিনা কিন্তু কখনোই হারতে শিখে নাই। হার কি জিনিস শেখ হাসিনার ডিকশনারিতে ছিল না, আর ছিল না বলেই কিন্তু জিততে পারলো না। শেষ পর্যন্ত তাকে পালায়া যাইতে হইলো, ইতিহাস রচনা করলো। একটা ইতিহাসের মধ্যে এরকম ঘটনা নাই তো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে প্রধানমন্ত্রী পালায়া চলে গেছে। কারণ উনি কখনো হারতে চায় নাই, সব সময় ঘাওড়ামি করতো, আমি যা বলুন তাই হবে, আমাকে পাওয়ার দিতে হবে। উনি তো কোনোদিনই হারবে না কারো কাছে, যার জন্য ফাইনালি হাইরা গেল। দেখেন, সীমান্তে অশান্তি, দেশের ভিতরে অশান্তি, ভুল রাজনীতির কারণে। হ্যাঁ, ভুল রাজনীতির কারণে মানুষ এখন আইন হাতে তুলে নিতেছে। আমি গত 2 দিন আগেও দেখলাম
এক মাদক ব্যবসায়ীকে আইনা সবাই বসছে, গ্রামের সবাই বসছে, না হলে এখানে 500 লোক হবে, ওরে ভাই ঠিক মতো বাঁধছে, বাইন্দা এই পায়ের পাতার মধ্যে ইচ্ছা মতো বাইরে আইতেছে, আইন হাতে তুলে নিতেছে। আজকেও দেখলাম একজনের বাড়ি ঘরের ভিতরে ঢুইকা সবকিছু বাইক করে আগুন দিয়ে জ্বালাই দিতেছে, কারণ সে হলো মাদক ব্যবসায়ী। জনগণ আইনের কাছ থেকে বিশ্বাস হারায় ফেলছে তো, কারণ এসব মাদক ব্যবসায়ীদেরকে বহুবার ধরে দিছে, ওই থানায় দেয়, থানা থেকে কোর্টে যায়, আবার দেখে 40 দিন 2 মাস 1 মাস পর ওই এলাকায় ঘোরাফেরা করতেছে, তার সাহস আরো বাইরে যাইতেছে। যারই ধরবেন দেখবেন 10টা 12টা করে মামলা, তারা কিভাবে বাইর হয় এরকম প্রশ্ন থেকে মানুষ এখন আইন হাতে তুলে নিতেছে। ভাই ব্রাদার, একটা মূল্যবান কথা কইয়া বিদায় নেবো ভাই, বিদায় নেবো। আপনি যদি একটা জুতা পরেন এবং কংক্রিটের উপর দিয়া ধুলাবালির উপর দিয়া হাইটা যাইতে পারবেন, কোনো অসুবিধা হবে? বিন্দু মাত্র অসুবিধা হবে না। কিন্তু একটা ছোট্ট ইটের কণা, একদম ছোট্ট, আপনার ওই জুতার মধ্যে যদি আমি দিয়ে দেই, আপনি 2 কদমও আগে বাড়তে পারবেন না, কারণ আপনার পা যখন জুতার সাথে ঘষা খাবে ওই কণায় চান্দির মধ্যে এসে লাগে, তো ওই ব্যথা ওই চান্দির মধ্যে লাগে। তার মানে কি জানেন, বাইরের কেউ আপনার কোনো ক্ষতি করতে পারতেছে না, ক্ষতি করতেছে কে? আপনার নিজের দুর্বলতা। ওই যে কণাটার মতো বাইর থেকে যখন জুতার ভিতরে চলে গেল তখন আর 2 কদম হাঁটতে পারতেছে না, ঠিক তেমনি ওই কণার মতো যদি আপনার কোনো দুর্বলতা থাকে তাহলে কিন্তু আপনি আগে বাড়তে পারবেন না। কেন এই কথাটা বললাম? এই জন্য বললাম, গত 15-16 বছর 18 বছর আমরা কোনো নির্বাচন পাই নাই, এবারই আমরা একটা নির্বাচন দিছি এবং নির্বাচিত একটা সরকারকে আনছি। এত বড় সরকার, এত বড় সরকারের মধ্যে একজন রাষ্ট্রপতি ওনারা আয়োজন দিতে পারে নাই। কিসের এই দুর্বলতা? হ্যাঁ, ওই যে কইলাম না, নিজের ভিতরের দুর্বলতাই আপনাকে 2 কদম আগে বাড়তে দিবে না, ওই যে জুতার ভিতরের কোণার মতো। এই কিসের দুর্বলতা? দেখতেও তো ভালো লাগে না। দেখতে কি ভালো লাগে? এই রাষ্ট্রপতি যেদিনই সংসদে প্রথম ভাষণ দিছিল সেটা নিয়ে কত রকম কাণ্ড ঘইটা গেল, বিরোধী দল বাইরে চলে গেল ওয়াক আউট কইরা, দেশের মানুষ হাহা রিয়াকশন দিল। সবাই মনের মধ্যে একটাই প্রশ্ন, এত বড় দলের মধ্যে একজন রাষ্ট্রপতি নাই, এই কিসের দুর্বলতা? তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে কেউ একজন বুদ্ধি দিছে, দেখো ওনাকে রাইখা দাও এবং আওয়ামী লীগকেও পূর্ণ ভাষণ করো এই দেশে, এইটুক বাবা কইরা দাও, না হলে তো চলে না, কারণ আমার কাছে আইসা ঠাঁই নিছে, তাকে তো একটা কিছু দিতে হয়, এইটুক কইরা দাও, তোমার পাশে থাকুন। এরকম কোনো দুর্বলতা থাকলে আগে বাড়তে পারবেন না তো, হ্যাঁ আগে বাড়তে পারবেন না। সমস্ত দুর্বলতা ঝাইরা ফেলেন, নতুন বাংলাদেশ দেখতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন সভা সমাবেশে বেশ কয়েকদিন পর্যন্ত হামলা, মামলা, অত্যাচার এগুলো চলছে। এখন জনমনে প্রশ্ন উঠেছে, এই হামলাটা কি আসলে পরিকল্পিত, বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে কিংবা বিশেষ কোনো গোয়েন্দা সংস্থা তাদেরকে উপরে তোলার জন্য, জনগণের মধ্যে একটু ভালোবাসা তৈরির জন্য এটাকে তারা অন্তরালে কলকাঠি নেড়ে করছে কিনা, যেটা সম্পর্কে এনসিপি হয়তো অকিবহল, নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো জানেন, অথবা আদতে তারা জানেন না, এরকম একটা সন্দেহ ইতিমধ্যেই তৈরি হয়েছে। কেন এই সন্দেহটা হয়েছে? এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমান সময়ে একটি গোষ্ঠী বিশেষভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশের বিএনপির রাজনীতির পরে এখানে নতুন রাজনীতি বলতে সেটা এনসিপি কিংবা অন্য কিছু আসবে, জামাত ইসলাম নয়। যারা বাংলাদেশের প্রধান বিরোধী দল, যাদেরকে জনগণ এবার ভোট দিয়েছে, আগামী নির্বাচন, এই নির্বাচন দুটোতেই তারা যাতে সংসদে প্রতিনিধিত্ব করে প্রধানমন্ত্রী হন, সংসদ চালান, নেতৃত্ব দেন, বিশেষ করে এই সরকার তো জামাতেরই সরকার হওয়ার কথা ছিল, সেই জায়গায় তাদের মতো একটি গ্রুপকে যদি দাবিয়ে রাখতে হয় তাহলে আরেকটি গ্রুপ তৈরি করতে হবে যাদেরকে জনগণের কাছে দেখাতে হবে জনপ্রিয়। এখন জনগণ কারা আসলে? জনগণ তো ঘুরে ফিরে ওই জামাত ইসলাম, ডানপন্থী ওই মানুষগুলো। এখন ওই মানুষগুলোর কাছে ভিন্ন আরেকটা আদর্শ নিয়ে এসে কোনো ওয়াজ নসিহাত করে তামিল করে তারপরে তাদেরকে উপরে তুলে দেওয়া যাবে না। কৌশলের অংশ হিসাবে ওই আদর্শ টাইপের কথা বলবে, ওই আদর্শ টাইপের বক্তব্য দিবে, ওই আদর্শের স্টাইলে চলাফেরা করবে, সেই মানুষদেরকেই নামে ভিন্ন দলে আছে আক্রমণ করা হবে, মিছিল মিটিংয়ে বাধা প্রদান করা হবে। তখন এই শুভাকাঙ্ক্ষীরাই তার জন্য রাজপথে আওয়াজ তুলবেন, মিটিং করবেন, বক্তব্য দিবেন এবং জোরালো প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে মহারথী, জাতীয় বীর বানিয়ে দিবেন। বাস্তবতা কি বলে? গত নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য উপযোগী একটি দল ছিল। জামাত ইসলামকেই মানুষ ভোট দিয়েছে। জামাতের মার্কা যেখানে ছিল না তখন তারা সেখানে এনসিপিকে কিংবা অন্য আরও 2-1টি দল যারা জোটের সাথে ছিলেন তাদেরকে পছন্দ করেছে, ভোট দিয়েছে। কিন্তু তার বাহিরেও হয়তো তারা ছোট ছোট অঙ্কের কিছু ভোট পেয়েছে। কিন্তু বর্তমান সময়ে জামাত ইসলামকে যে কোনো মূল্যে একটু দূরে রাখার জন্য ষড়যন্ত্র চলমান রয়েছে। আমার দৃষ্টিতে মনে হচ্ছে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে অনেক ত্যাগী ভালো মানুষদেরকেও বিভিন্ন উপায়ে, যেমন তিনি যা না তার চাইতে বেশি হিসেবে উপস্থাপিত করা, তিনি যাতে নিজের মধ্যেও আত্মহামিকার মধ্যে পড়ে গিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক যে মানে লাইন সেটা যাতে চ্যুত হয়ে তারপরে এমন একটা ক্রাইসিস তৈরি করেন যেটার মাধ্যমে আসলে ষড়যন্ত্রকারীরা সফল হয়। আমার কাছে মনে হচ্ছে যে সাম্প্রতিক সময় পাটোয়ারি সাহেবের কোনো একটা অনুষ্ঠান হলেই দেখা যায় সেখানে তাঁবু ভেঙে যায়, ওই বাঁশ ভেঙে যায়, যাত্রাপথে গ্লাসে আক্রমণ হয়, কোনো এক জায়গায় গেলে তো একেবারে মামলা নেয় না, আবার পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়ে বাসায় দিয়ে যায়, আবার মামলা হওয়ার পরে কখনো আইনমন্ত্রী কখনো আরেক মন্ত্রী ভালো ভালো মন্তব্য করে যে এভাবে অনুচিত, এটা হয়নি, ঠিক না। আবার ওই একই ঘুরে ফিরে একই ধাঁচের ব্যক্তিদের সাথেই এই আচরণগুলো সাম্প্রতিক সময় তারা করে যাচ্ছে। সে কারণে ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি এটা কোনো অবস্থাতেই স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে নয়, বরং এটা একটা বড় ধরনের মাস্টার প্ল্যান গেম চলছে। সেই গেমটা হয়তো জাস্ট সূচনা হয়েছে। এখন তার মানে কি এই মানুষগুলোর আক্রমণের জন্য আমাদের ব্যথিত হওয়া উচিত নয়? হ্যাঁ উচিত, কিন্তু তদন্তও করা উচিত, গবেষণা করা উচিত, নিজেদের জানা উচিত যে আসলে এটার সাথে সম্পৃক্ত কারা। সারা বাংলাদেশে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে
কি এমন খবরদারিটা পড়েছে যে বাংলাদেশের আপনার এই পাটোয়ারির উপরে সব জায়গায় আক্রমণ করতে হবে? ইভেন আমার তো মনে হয় তার কোনো কোনো বক্তব্যও কেউ না কেউ বিভিন্ন জায়গা থেকে উচকে দেওয়ার সম্ভাবনা আছে, যেটা তিনি নিজেও হয়তো জানেন না। হয়তো তিনি আমার ভিডিও দেখার পরে তিনিও অনুভূতি করতে পারেন যে ও তাহলে তো এরকম হতেই পারে। আপনাকে একজনে উস্কে দিবে, আপনি বলবেন, আরেকটা গ্রুপ আপনার সভা সমাবেশে আক্রমণ করবে, সেটাও তারা। আবার এমনও হতে পারে যে টোটালি একটা আন্ডারস্ট্যান্ডিং গেম চলছে, যে সব কিছুই করবো, তোমায় বক্তব্য দিবা উল্টোপাল্টা, তোমাকে প্রোটেকশনও আমরা দিব, আবার তুমি তোমার সভা সমাবেশে যেখানে যাবা সেখানে তোমাকে প্রতিরোধ করব। এটা করে আমরা জাতির কাছে এনসিপির বিশালতা সম্পর্কে আমরা প্রকাশ করব, কিংবা এই দলটাকে উপরে নেওয়ার চেষ্টা করব। এটা কেন করে জানেন? এটা ষড়যন্ত্রবাদীরা এই কারণেই করে। ষড়যন্ত্রীরা সবসময় ভয় পায়, ওই ধরনের দলকে ভয় পায় যে দলটি ইমিডিয়েট সবচেয়ে বড় থাকে। যেমন বিএনপির সবচেয়ে বড় শত্রু সামাজিক দৃষ্টিতে যেটা বলে মানুষ, যদিও জামাত কখনোই শত্রু দাবি করে না, প্রতিপক্ষ বলতে পারেন, সেই প্রতিপক্ষ দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এবং আগামীতে নিশ্চিন্তে ইনশাআল্লাহ যদি ক্ষমতায় আসতে হয়, এই জামাত ইসলামকেই আসতে হবে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বেই সরকার গঠিত হতে হবে। কারণ জনগণ তো একবার ভোট দিয়ে জামাতকে এনেছে, এই জনগণের সাথে প্রতারণা হয়েছে, তো জনগণ আবার সেই প্রতারিতর জবাব ব্যালটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ। এখন সেই জামাত ইসলামকে যেহেতু তারা ভয় পায়, এখন আরেকটা কিছু সৃষ্টি করা, এবং এটা আজকে নতুন নয়, আমি আপনাদেরকে বলছি, আওয়ামী লীগের আমলে আমার স্পষ্ট মনে আছে বিএনপিকে নিশ্চিহ্ন করার একটি ষড়যন্ত্র চলছিল। এবং বিএনপিকে নিশ্চিহ্ন করতে হলে কি করতে হবে? তখন এই গণ অধিকার প্রতিষ্ঠা হয়, এবং গণ অধিকার প্রতিষ্ঠাতা নুরুল হক নূরকে সত্যবাদী হিসেবে আবিষ্কৃত করা হয়। যত আক্রমণ তার উপরে, যত কিছু তার উপরে, আবার তিনি বেঁচে থাকেন, আবার তার সমস্যা হয় না, আবার তিনি জেলে যাবেন, আবার তিনি মুক্ত হবেন, আবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হবেন, আবার তাকে শেখ হাসিনাকে তিনি মা বলবেন, আবার তিনি তার শত্রু হবেন, এরকম করে করে আবার তিনি কি বলে কোন আপনার এই প্যালেস্টাইন কি বলে ওটাকে ইসরায়েলের সাথে কার সম্পর্ক রাখবেন না, এই যে নানা ধরনের বিতর্ক করে তাদেরকে একটা জনপ্রিয়তায় তৈরি করার একটি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তাদের পিছনে কাজ করেছিল। উদ্দেশ্য ছিল বিএনপি জামাত ভেনিশ। এবং আপনি হিসাব করবেন গত 16 বছরের এই বিশেষ করে গণ অধিকার প্রতিষ্ঠার পর থেকে, ছাত্র আন্দোলন থেকে শুরু করে, তাদের সকল কার্যক্রম বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিদেশিরা বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করতো। তাদের হাতে কিন্তু টাকা থাকতো না, কিন্তু সভা সমাবেশগুলো হঠাৎ করে হয়ে যেত। আর ওই টাইমে জামাত সভা করতে গেলে অনুমতি পায় না, বিএনপি করতে গেলে অনুমতি পায় না। দ্যাট মিনস দাঁড়ালো এরকম যে তাদেরকে এক ধরনের তৈরি করার চেষ্টা করেছিল। যখন তারা তৈরি করতে ব্যর্থ হয়েছে, এনিওয়ে পলিটিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, তারাও হয়তো পরবর্তীতে বুঝতে সক্ষম হয়েছে যে উইদাউট বিএনপি তারা নাথিং, তারা সেখানে যুক্ত হয়ে এখন তারা বেনিফিট নিচ্ছেন। এবং এটাও একটা ষড়যন্ত্রের অংশ হিসেবেই গেম তারা মানে এখানে গিলেছে, তারা বিশেষ একটা টোপ তারা এখানে গিলেছে, সেটা ভিন্ন বিতর্ক। আজকেও নতুন করে আমার কাছে মনে হচ্ছে এই যাবতীয় টুকটাক হামলা, বিভিন্ন ধরনের কার্যক্রম, এটার পিছনে একটা বিশাল উদ্দেশ্য আছে। দেখবেন সব কিছু যাই ঘটবে ফোকাস করা হবে এনসিপি বেস, কথা বলা হবে ওদেরকে টার্গেট করে, আন্দোলন সংগ্রাম সবকিছুতে তাদেরকে নিয়ে মিডিয়া দৌড়াদৌড়ি করবে, রাস্তাঘাটে আন্দোলন করবে, বিভিন্ন জায়গায় তাদেরকে গ্রেপ্তার করবে, ধরপাক করবে, তাদের উপরই করবে। অর্থ হচ্ছে জনতার কাছে তাদের একটা হাইপ তুলে দেওয়া। কারণ জনগণের কাছে এই দলটাকে প্রসিদ্ধ না বানানো পর্যন্ত তো কোনো অবস্থাতেই জামাতকে ল্যাং মারতে পারবে না। আমার এই কথাগুলো অনেকের কাছে হয়তো খুব দ্রুত বিশ্বাসযোগ্য মনে হবে না, কিন্তু টুডে অর টুমোরো ইউ হ্যাভ টু বিলিভ ইট। যেটা বলছি তাই হচ্ছে। ভারতের উত্থান, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের আতঙ্ক, মূর্তিমান আতঙ্ক, ভারতীয় গদি মিডিয়ার আতঙ্ক, ভারতীয় হিন্দু ফান্ডামেন্টালিজমের জন্য আতঙ্ক, এবাবল ভারতের লুটপাট এবং চরম ও ব্যবস্থাপনা গণতন্ত্রের নামে হিন্দুকে সে প্রতিষ্ঠা করা মোদী গভর্নমেন্টের এক মূর্তিমান আতঙ্কের নাম ককরোচ জনতা পার্টি, বা মানে আপনার জনতা পার্টির বাংলা বলে গেলাম, আপনার এই ককরোচের বাংলাটা আরশোলা পার্টি, আপনার সেটা নিয়ে অনেক কিছু কথা আছে। এবং মোদী গভর্নমেন্টের জন্য সবচেয়ে বড়, বা বিজেপি গভর্নমেন্টের এই প্রতিষ্ঠার পর থেকে এমন কুষ্ঠকাঠিন্য সিচুয়েশনে মানে ভারতীয় জনতা পার্টি বা ভারতের কোনো সরকার পড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কুষ্ঠকাঠিন্য কেন বললাম? এর অর্থ হলো কুষ্ঠকাঠিন্য হলো না ধরতে পারতেছেন আপনি, না ছাড়তে পারবেন, এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়, বা ছাড়লেও একদম ভয়ঙ্কর অবস্থা। ঠিক এই অবস্থার মধ্যেই পড়েছে ভারতের গভর্নমেন্ট। ওয়াই আই এম রেফারিং ইট টু দি কনস্টিটিউশন বা কুষ্ঠকাঠিন্য, বিকজ এটা এই জন্য বলা যে এটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যেমন বলা হচ্ছিল বা প্রিপারেশন নিচ্ছিল বিজেপি গভর্নমেন্ট বা মোদী গভর্নমেন্ট, মানে অভিজিৎ অভিজিৎকে, যে আপনার এই অভিজিৎ দীপকে, সে ভারতে আসার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হবে, পাকড়াও করা হবে। কিন্তু ভারতের এই বর্তমান চরম উগ্র আপনার একঘেয়েমি গণতন্ত্রের নামে চরম ডিক্টেটরশিপ মানে ডিক্টেটরশিপ পরিচালনাকারী মোদী গভর্নমেন্টের সাহস হয় নাই অভিজিৎকে আটক করার। কেন? কারণ আমি বলেছিলাম গতকালকেও, শিক্ষা সম্ভবত নিয়েছে বাংলাদেশ থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে এবং আরো অন্যান্য দেশ থেকে নিশ্চয়ই শিক্ষা নিয়েছে না যে হিতে যদি কোনো কারণে বিপরীত হয় কন্ট্রোল করা যাবে না, বিকজ তারা তাদের দুর্বলতাটা জানে ভারতীয় গভর্নমেন্ট। ওয়াই? বিকজ ভারতে যে আদানি আম্বানি লুটপাটের রাজ্যে পরিণত হয়েছে, গরিব, অসহায় এবং সাংঘাতিকভাবে বিভাজিত এবং বর্ণ বৈষম্য সৃষ্টি করে ভারতকে চুষে নিচ্ছে লুটপাটকারী কয়েকটা শিল্পগোষ্ঠী। প্রকৃত অর্থে ভারতের যে চরিত্র, বর্তমান যে প্রকৃত চরিত্র বা মানুষের যে হাহাকার ভারতের ভিতরে, তার মানে মোটামুটি 10%ও মিডিয়াতে উঠে আসে না। কেননা
আপনি জানেন যে ভারতের মানে মিডিয়া বাংলাদেশের চেয়ে জঘন্যভাবে আক্রান্ত এই মুহূর্তে বা কন্ট্রোল বাই দ্য বিজেপি গভর্নমেন্ট, দ্য ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট উই হ্যাভ এভার সিন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এখানে এই যে এবং এটা কতটা ফান্ডামেন্টালিস্ট বা কন্ট্রোলড মানে গভর্নমেন্ট ওভার মিডিয়া, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি যে ম্যানিফেস্টো তারা দিচ্ছে, এই ম্যানিফেস্টোতে তারা 5 নম্বরে অন্যতম দাবি ফ্রি মিডিয়া, নট গদি মিডিয়া। এবং এটা সারা পৃথিবীতে ভারতীয় মিডিয়া সত্যিকার অর্থে যে স্ট্যাটিস্টিক্সটা বের হয়েছিল যে ভারতের মিডিয়া থেকে যদি 10টা শব্দ বা তথ্য বের হয় 8টাই মিথ্যা। এবং এটা আমার বক্তব্য নয়, এটা সারা পৃথিবীতে আপনার স্বীকৃত। এবং যেখানে নরওয়ে সুইডেনে গেছিলেন প্রধানমন্ত্রী, সেখানে কিন্তু বলা হয়েছিল, মনে আছে সেই সাংবাদিকের মানে মন্তব্যটা, কমেন্টটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছিল যে আপনার ওয়াই আর ইউ স্কেয়ার্ড অফ ফেসিং দ্য মোস্ট ফ্রিয়েস্ট মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড। মানে কি, মানে অর্থাৎ উনি ফ্রিয়েস্ট মিডিয়াকে উনি মানে কখনো ফেস করে না, ভারতের গদি মিডিয়া। এবং আপনি জানেন নরেন্দ্র মোদী কোনো ইন্টারভিউ দেন না কোনো বিদেশি মানে গণমাধ্যমকে, বিকজ হি ইজ নট এবল টু sit with a renowned or credible journalist or newspaper or news outlet, ladies and gentlemen, because he knows his limitations. That is the bottom line. Same thing Sheikh Hasina, you know, listen এগুলা বলতো তারা। সো ককরোচ জনতা পার্টি মানে নজিরবিহীনভাবে দিল্লিতে তারা আপনার তাদের সমাবেশ করেছে প্রথম দিন, নজিরবিহীন সাফল্য, রীতিমতো তছনছ এবং আতঙ্ক, কলিজাতে দাগ লেগেছে, নয় আতঙ্ক সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, বিকজ নাও দে নো তাদের কাছে ফোর্স করলে যদি মাঠে তাদেরকে মারধর, গ্রেফতার, নির্যাতন করা হয়, তাহলে এটা কোনো অবস্থাতে আর কন্ট্রোল করা যাবে না। কেননা জেনজি উঠে দাঁড়িয়েছে, বুঝেছে। আপনি কল্পনা করতে পারেন যে মানে পার্লামেন্ট হাউস থেকে একটু দূরে সমাবেশ হয়েছে, সেই জায়গাতে তারা স্লোগান দিয়েছে কি জানেন? ইনকিলাব জিন্দাবাদ। Can you imagine that? Have you ever seen that? Have you ever heard about that? দিল্লিতে পার্লামেন্ট হাউসের সামনে, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেই জায়গাতে ইনকিলাব। আপনি তো ইনকিলাব জিন্দাবাদের কাহিনী জানেন, এটা তো পাকিস্তান থেকে আসছে, রাইট? পাকিস্তানিরা বললেই বলে পাকিস্তান, রাইট? আমরা যারা এই স্লোগানটা দেন, সেই দিল্লিতে বসে তারা এই স্লোগানটা দিয়েছে ইনকিলাব জিন্দাবাদ। মনে রাখবেন, এটার একটা প্রতিক্রিয়া এবং কি ধরনের ঘটনা এখন ঘটেছে নাও আপনার। এবং যদিও তাদেরকে বলা হচ্ছে তারা পাকিস্তানের এজেন্ট এবং মানে হিন্দু বিরোধী, এটা ঠিক বাংলাদেশে যেভাবে বলতো তারা এখনো যেভাবে বলা হয়, কোনো কিছু করলে আপনি রাজাকার, আপনি দেশদ্রোহী, রাইট? আপনি এইটা এজেন্ট, আপনি মৌলবাদী, আপনি প্রতিক্রিয়াশীল, আপনি ডানপন্থী। যে ডানপন্থীর স্লোগানটা এই মুহূর্তে সরকারের নীরবভাবে কিন্তু মানে এই কাজটা করা হচ্ছে, যেটা আমরা জানি না, তারা দে ডোন্ট টক, বাট দিস ওয়ান গাই, আমি জানি না প্রধানমন্ত্রী তাকে কিভাবে নিয়োগ দিলেন, এই গাই কিন্তু বিএনপির সর্বনাশের কারণ হতে পারে, কিন্তু এটা আমরা জানি একজন উপদেষ্টা, নাম বললাম না এখন, মানে চরম মানে ইসলাম বিদ্বেষী এবং ধর্ম বিদ্বেষী বিএনপির কোর জায়গা থেকে তারা এখন জামাত নিধন, তারা মনে করেন জামাত নিধন বিএনপি করা লাগবে না, বিএনপির আওয়ামী লীগ কাটকানো নাম্বার 1 কারণ, মানে একটা মানে মূল মানে আপনার এই মানে কাজ হবে, কারণ জামাত কখনো বিএনপির জন্য থ্রেট হতে পারবে না কোনো অবস্থাতেই, মানে ক্ষমতা নেওয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। সুতরাং তারা এই কাজ থেকে যদি এখন আপনি দেখেন না, এই যে ব্যাংকিং সেক্টর থেকে শুরু হয়েছে, এগুলো কিন্তু কেউ না কেউ পরামর্শ দিয়েছে, রং ডিসিশন, যেটা একদিন প্রমাণ হবে এই ভুলটা শেখ হাসিনা করেছিল, এটার একটা মানে কনসিকুয়েন্স আছে। বাই দ্য ওয়ে, লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট রিগার্ডিং ইন্ডিয়া। সো ককরোচ পার্টি আপনার যে অবস্থা চলছে বর্তমানে, এবং আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে শিক্ষামন্ত্রী বাংলাদেশের ঠিক নৌফেলের মতো, বাংলাদেশের ঠিক যেভাবে শিক্ষা ব্যবস্থা প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, একই অবস্থা ভারতে বিদ্যমান। আনবিলিভেবল ঘটনা, একই অবস্থা। 5 জন স্টুডেন্ট আত্মহত্যা করেছে এই যে মানে এই দুর্নীতির কারণে, মানে শিক্ষামন্ত্রীর। সেই শিক্ষামন্ত্রীর আজকে নামতেই পারলেন না জুতা নিক্ষেপের ভয়ে, কারণ এতটা আতঙ্কিত এই টোটাল গদি মিডিয়া। আপনি যদি দেখেন এখন এই মুহূর্তে তাদের এক একটা মানে বিষয়ে তাদের পতন শুরু হয়েছে। নাম্বার 1, আমাদের ডক্টর খলিল সাহেবের উপরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে উনি যে আপনার এই যে প্রেসিডেন্ট হয়েছেন আপনার 81st আপনার সামিটের, সেটার থেকে তাদের মানে এই ভিজিবল পতন, তাদের পতন শুরু হয়েছে মানে টু বি অনেস্ট বাংলাদেশে শেখ হাসিনা নামক ভারতীয় দাসীর পতনের পর থেকেই। আমি আবার বলি যে ভারতীয় শেখ হাসিনা একজন ভারতীয় দাসী ছিলেন। দেখেন, ইন্ডিয়ান ন্যাশনাল পলিসি ছিল সরাসরি দেশ দখল করবো না, কিন্তু আমাদের দাস বা দাসী দিয়ে, গুলাম দিয়ে এই রাষ্ট্রকে আমরা কন্ট্রোল করে রাখবো সবকিছু। এই কাজটা শেখ হাসিনা পালন করেছেন বিগত 17 বছরে। শি ওয়াজন্ট ফ্রি লাইক 96। 1996 সালের মতো সে ফ্রি ছিল না কখনোই। মানে যেহেতু 96 সালে মানে ডক্টর শাহ এহসান কিবরিয়া সাহেব, হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুস সামাদ আজাদ এবং আমির হোসেন এই যে কি বলে আব্দুল জলিল সাহেব, এরা ভারতের প্রতি তাদের ভালোবাসা ছিল, কিন্তু দেশটাকে কন্ট্রোল করবে ভারত, এটা তারা কখনো মানতে পারে না। বিশেষ করে আমাদের সিলেটের দুইজন কৃতি সন্তান, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এটা বলাই উচিত যে হুমায়ুন রশিদ চৌধুরী এবং শাহ এহসান কিবরিয়া দ্বারে কাছে আসতে পারে না ভারতের এই মিডিয়া, বিএনপির সময় তো আসতেই পারে নাই। সাইফুর রহমানের সাথে কথাই বলা যেত না মানে এই বিষয়গুলো নিয়ে, ভারতীয় কোনো আগ্রাসন নিয়ে, টু বি অনেস্ট উইথ ইউ। কিন্তু আপনার এরপরে যখন মানে ভারতীয় দাসরা যখন শেখ হাসিনার চতুর্দিকে আসলো, একটা পর্যায়ে যখন সে একের পর এক তাকে বুদ্ধি দেওয়া হলো যে ক্ষমতায় থাকবেন আপনারাই, মানে বিএনপির মানে প্রতিষ্ঠাতা যিনি শহীদ প্রেসিডেন্ট পাকিস্তানের ছোট ছিলেন, উনি পাকিস্তানপন্থী ছিলেন, এবং বাকি জামাত মানে স্বাধীনতা বিরোধী এবং এরা পাকিস্তানপন্থী, আনা যাবে না, আপনারাই বাংলাদেশের মালিক, আপনার বাবা এটা তৈরি করে গেছিলেন, আপনি এই দেশের মালিক। এই সার্টিফিকেট এবং এটা শেখ হাসিনাকে বোঝানোর পরে, কিন্তু লেখাপড়া করেন এই মহিলা, নাইফ ছিল মহিলা মানুষ, তো ব্রেন তো চিকেন ব্রেন সবসময় জানেনি আপনার, সরি টু সে দ্যাট, আপনার সে মনে করেছে আরে এটা সত্য কথা, আমি তো দেশের মালিক, আমি তো সবকিছু। একের পর এক যা মানে অপশাসন দুঃশাসন দেওয়ার চেষ্টা করলো, বিনিময়ে তার পরিণতি। এবং আজকে বলে রাখি আমি আপনাদেরকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি সুযোগ না দেয় এবং বিএনপি সরকার যদি সুযোগ না দেয়, শেখ হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কিয়ামত পর্যন্ত ফিরতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম,
চ্যালেঞ্জ করে বলছি, যদি তারা সুযোগ না দেন এই জীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না, শেখ হাসিনা ফিরতে পারবে না, ইট ইজ ইম্পসিবল। এবং যদি জামাত এবং এনসিপি যদি মারাত্মক ধরনের কোনো ভুল না করে, যেখানে যে ইন্টারন্যাশনাল ডিপ স্টেট আছে তারা মনে করেন এদেশের একটা উগ্রবাদী সরকারের বা উগ্রপন্থী মানুষের উত্থান করতেছে এই বাংলাদেশে, এখন আমাদের একটা সেকুলার মানে আওয়ামী লীগ তারা সেকুলার প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এদেরকে আমরা দিই আছে, এটা ভারতের একটা ইনফ্লুয়েন্সের জায়গাতে ওই কাজটা করতে পারবে। ডেমোক্রেটসরা যদি ক্ষমতা আসে ইট ইজ ওভার ফর দেম, টু বি অনেস্ট উইথ ইউ। এই 2 থেকে আমি এই জন্য বলি 10 ইয়ার্স আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে টোটালি দূরে রাখুন। কেন রাখবেন? যে আওয়ামী লীগকে শেষ করার জন্য। শুধু এটা বলছি না যে এই ধরনের যারা কাজ করবেন, এই যে শেখ হাসিনা 17 বছরে যে একটা মেকানিজম তৈরি হয়েছে দুঃশাসনের, লুটপাটের, দেশকে এই চরম মানে আপনার তাদের যে গর্ব করা বা এক ধরনের যে দাম্ভিকতা, আমরা দেশের মালিক, এই যে টাকা পয়সা চুরি করেছে, এটার বেগটা ভাঙতে গেলে 10টা বছর যদি শেখ হাসিনা বা তারা যে অপরাধ করেছেন পৃথিবীর কোথাও এই সুযোগ তারা পাবেন না, কোনো দেশ সরকারিগুলো পায় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা এজন্য। তাহলে কি হবে জানেন? আওয়ামী লীগ কখন আর ওই ভারতীয় যতদিন পর্যন্ত ভারতের স্পন্সরে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের নামগত যেন বাংলাদেশের রাজনীতিতে না আসতে পারে। ওয়াই আই সে দ্যাট? নাম্বার 1, কেন আমি এটা বললাম? এই কারণে বললাম আমি যে মানে আওয়ামী লীগ এটা একটা কর্পোরেশন, ইট ইজ এ সিস্টার কনসার্ন ইংরেজিতে বলা হয়। মানে আমরা বলি না যে একটা অঙ্গ প্রতিষ্ঠান, সিস্টার কনসার্ন বলা হয় মানে ইংরেজিতে, একটা সিস্টার কনসার্ন মানে অফ ইন্ডিয়া, ইন ইন্ডিয়ান আগ্রাসন এন্ড ইন্ডিয়ান প্রজেক্ট টু গ্রাব বাংলাদেশ। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান, ট্রাস্ট মি। না হলে 17 বছরে দেশকে ডিফেন্ড করার মতো একটা লাঠি বানায় নাই এই মহিলা। কিভাবে বলে যে এই দেশকে সে ভালোবাসে, এদেশের মানুষকে যে ভালোবাসে, এখনো দেখেন আপনি ওই যে তাদের টুকাই শ্রেণী যারা সোশ্যাল মিডিয়াতে আছে। পৃথিবীতে যে আওয়ামী লীগ ফিরবে না তার একটা অন্যতম কারণ হলো একদম ভালো মানুষ নাই সোশ্যাল মিডিয়াতে যে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করবে। সরি টু সে দ্যাট, যারা আছে এই যে নাহিদ রেইন, এই যে নিজুম মজুমদার, এই যে এখানে তাকে এই যে সকি টুকাই মুখে আছে যে নিউ ইয়র্কে, এগুলো লেখাপড়া নাই, কিছু নাই। এই দেখলাম যে তার নিজের প্রেসিডেন্ট এখানে কিভাবে গালিগালাজ করলো, দেখলাম তো তার মা তুলে কিভাবে গালিগালাজ করলো আপনার 2 দিন আগে। নিকৃষ্ট প্রাণীগুলা, এগুলো নাকি আওয়ামী লীগের ভবিষ্যৎ। এগুলো যেন কখনো আর বাংলাদেশের সভ্য সমাজে দে আর নট ইভেন কম্পাটেবল টু বি এ হিউম্যান ইন টার্মস অফ পলিটিক্যাল। আপনার যদি আমি বলি মানে আপনার এই অ্যাসোসিয়েট মানে এই কি বলে এটাকে, এই আপনার এই পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, রাইট? এদের ব্যবহার আপনি দেখেন। এই জন্য আমি বলছি যদি বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপি সুযোগ না দেয়, যদিও আমি 2-1 জন উপদেষ্টা আমি খুবই শঙ্কিত এদেরকে নিয়ে কি করতেছে ভিতরে আমি তা দেখতেছি বর্তমানে, এন্ড নট আ গুড সাইন। তারা মনে করে একই প্ল্যান যেভাবে আপনার কিনেছিল মানে শেখ হাসিনা নিয়েছিল, জামাত নিধন করতে হবে, এনসিপি নিধন করতে হবে, এরা নাকি চরম একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তৈরি হয়েছে। ভারতের বিরুদ্ধে কথা বললেই প্রতিক্রিয়াশীল। হাউ ইজ দ্যাট পসিবল? ভারত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের মানে আপনার প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, শুধু পার্টি নয়, জাতীয়তাবাদ করেছেন উনি, রাইট? আপনি কল্পনা করেন। তো এগুলো এখন 2-1 জন মানে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আপনি জিয়া পরিবারের মানে একমাত্র লাস্ট মানে আমি যদি বলি হোপ ফর বিএনপি, আপনি যখন এমন কোনো কাজ করবেন না, ফেল করেন আপনি, নো প্রবলেম, উইল টেক কেয়ার অফ ইট। কিন্তু মানে দুর্বৃত্তায় তো কোনো সরকার ব্যবস্থা যেন প্রতিষ্ঠান হয় আপনার নেতৃত্বে। কেননা বর্তমান যে জেনজির যুগ, এটাকে কোনোভাবে দামিয়ে রাখা যাবে না কাউকে। এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলে দিতে পারি প্রধানমন্ত্রী। ভারতের মতো দেশে কি হচ্ছে বর্তমানে? দিল্লির পার্লামেন্ট হাউসের কর্নারে বসে স্লোগান দেয় ইনকিলাব জিন্দাবাদ। ইমাজিন দ্যাট। কোথায় যাচ্ছে? এবং ভারতের আমি on the basis of all of the information and the movement, the way they're going forward, I can draw a conclusion today, ladies and gentlemen, that the fall of Narendra Modi government, it is inevitable. Among the cracking sound or the cracking, I mean, যদি বলি the image of that falling of the government has just begun, and you can hear that. এবং যে ধরনের মানে মানুষের প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন এখানে, এটা সুস্পষ্টভাবে এটা যে এই যে ভারত যে লুটপাটের রাজ্যে পরিণত করেছে এই মূর্খ ছাওয়ালা গভর্নমেন্ট, তার একটা প্রমাণ হলো এটা। ধরেন আমি আপনাকে বলি, এবং এটা কি তারা মিথ্যা বলেছে? না, দেখেন সব তথ্য লুকিয়ে রেখেছে, কিন্তু IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য তো লুকিয়ে রাখতে পারে নাই, despite of having lots of Indian nationals working at World Bank, at IMF too. কিন্তু মানে ভারতের বলেছি আমরা, ভারতের কারেন্সি one of the most devalued currency in the world right now. Even it is being devalued against Pakistani rupees. Imagine that. What is happening in India? এবং ভারতের জিডিপি গ্রোথ যেটা বিশ্বাস করে নাই, ব্লুমবার্গের রিপোর্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম সেদিন, তারা বলছে it is well manipulated and scripted, because তারা বিশ্বাস করে না অনেক স্ট্যাটিস্টিক্স যেভাবে শেখ হাসিনা দিত সবসময় দিয়ে বলতো উন্নয়নের রোল মডেল। আপনি কল্পনা করেন 18 কোটি মানুষকে তারা কিভাবে বোকা ভাবতো। একজন মহিলা কতটা মূর্খ হলে এটা ভাবতে পারে? আপনি মানে মনে নেই আমরা এগুলো শুনি নাই? মানে এই যে, এবং সবচেয়ে বড় যে জিনিসটা হলো all style বা all fashion political systems being declined by the new generation and Gen Z. I mean, বর্তমান প্রধানমন্ত্রী, আপনাকে বলবো, আপনাকে বুঝতে হবে আপনার যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন, বিএনপিতে নতুন প্রজন্মের মানুষ যুক্ত হচ্ছে কিনা, ইট ইজ এ নাম্বার 1 প্রায়োরিটি। আর নাহলে হয়তো 2 বছর 5 বছর ক্ষমতা থাকতে পারবেন, কিন্তু সুযোগ যদি পায় মানুষ ভোট দেওয়ার, ভোট দিয়ে জনগণকে মানে সরকার নির্বাচিত করার, ভবিষ্যতে সেখানে আপনাদের অবস্থানটা কি হবে, দিস ইজ নাম্বার 1 প্রায়োরিটি। এটা যদি সুদূর প্রসারী পরিকল্পনা না থাকে, আমি মনে করি যে এখানে মার খাওয়ার সম্ভাবনা এখানে আছে। বাট প্রবলেম হলো যে প্রতিপক্ষ আসলে কি করছে সেটা। আজকে দেখলাম আসিফ মাহমুদ, আপনি দেখেন কত বড় স্টুপিড এই আসিফ মাহমুদ। এদেরকে দিয়ে আপনি বিএনপিকে রিপ্লেস করবেন? সে আজকে মানে নর্থ কোরিয়ার কিংডম এই কি দেখেন আমি বলতে পারতেছি না, কিংডম ভদ্রলোকের নর্থ কোরিয়ার যে নাম্বার 1 ডিক্টেটর, কত ব্রুটাল ডিক্টেটর। নাও
আপনি অনেকেই বলবেন আমেরিকার বিরুদ্ধে কথা বলে এই জন্য আপনি পছন্দ করেন। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আপনাদের ইমোশনের জায়গা ঠিক আছে হয়তোবা, কিন্তু আপনি বুঝতে হবে হি ইজ এ ডিক্টেটর, হি ইজ এ ব্রুটাল ডিক্টেটর। সে 1000 মানুষের সামনে মানে 10 জন মানুষকে খুন করে এই জন্য ডিক্টেটর সে। তাকে প্রোফাইল পিকচার দিয়ে পোস্ট করেছে আজকে আসিফ মাহমুদ। এর আগে করেছিল ওয়াশিংটন নয়, এই নয় সেই নয়। এরা স্টুপিড, এরা নাকি আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে। আই ফাইন্ড ইট সো ফানি, হিলারিয়াস লেডিস এন্ড জেন্টলম্যান। এরা তো জানেই না কোনটার কি কনসিকুয়েন্স আছে। এই যে খেলা দেখে, সে স্পোর্টস মিনিস্টার ছিল না, এই যে আসিফ মাহমুদ, মানে সে তো ক্রীড়ামন্ত্রী ছিল, সে জানে না টেস্ট ক্রিকেট যখন খেলা হয়, টেস্ট ক্রিকেটার ব্যাটসম্যান হতে গেলে অন্যতম মানে যোগ্যতা হলো কোন বল ছাড়তে হবে আর কোন বল ধরতে হবে, রাইট? মানে বলটা আপনি কোন বলকে আপনি যদি শট মারতে যান সেটা আপনার হিতে বিপরীত হবে কিনা, আপনি কন্ট্রোল করতে পারবে কিনা ওই লেন্থ বা লাইনের বলটাকে, ডিফেন্ড মানে করা ছাড়া আর কোনো বিকল্প নেই, এটাও জানে না। এদেরকে এবং সাদিক কাইম দেখেন আপনি, সে মানে আপনি দেখেছেন তো এই কথাগুলো কেন বলি, ফিউচারিস্টিক থটটাকে আমি এগুলো বলি যে এটা একটা ফিউচার কনসিকুয়েন্স আছে এগুলার। মানে যখনই আপনি মানে when you will be electable, like you're an alternative, so who are those guys who want to grab power of Bangladesh? Let's talk about that. Let's analyze and assess and scrutiny those individuals, ladies and gentlemen. তখন আসবে the dictator or the Kim Jong-un supporter, all these posts ছিল। আচ্ছা ভাই, দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।